ও কি রে, কাঁদছিস কেন অমন করে? সর্দি হলো নাকি? কথাগুলো বলতে বলতে এগিয়ে এলেন একজন ষাটোর্ধ্ব বৃদ্ধা। সযত্নে হাত রাখলো চারুর মাথায়। আস্তে আস্তে মাথায় হাত বুলাতে লাগলেন তিনি। চারু মুখ থেকে হাত সরিয়ে বড় বড় করে দম ছাড়ল। শীতের রাতগুলো বড্ড বেশি দীর্ঘময় হয়। অসহ্য লাগে চারুর। এই শীতের রাতগুলোই যেন ওর কাছে অভিশাপের মতো। না গো ছোট দাদু, বিষম লেগেছে। মলিন কণ্ঠে জবাব দিল চারু। বৃদ্ধা চারুর ন্যায় মলিন দৃষ্টিতে তাকালেন। দীর্ঘশ্বাস আওড়াতে আওড়াতে হঠাৎ বলে বসলেন এক অদ্ভুত কথা। এই হতভাগীকে আবার কার মনে পড়লো? চারুর বুকের ভেতরটা চিরচির করে উঠল, যেন কেমন খাঁ খাঁ করে উঠল বুকের শূন্যস্থানটা। এই বুড়িটাও না সুযোগ পেলেই দুঃখ বিলাপ করতে বসে। তোমরা ছাড়া আমার আর আছে কে শুনি? তোমরা কে কখন আমায় মনে করো সেটারই প্রতিক্রিয়া ঘটে কতক্ষণ পর পর। রাঙা দাদু, ফুল দাদু, তারা কই? রাত বাড়ছে, খেতে হবে তো। তুমি বসো ওখানটায়, আমি তোমাদের খাবারের ব্যবস্থা করছি। ও চারু, তুই আজ খাবি আমাদের সঙ্গে? কি যে বলো বুড়ি, এখানে নিয়ম বুঝি তুমি জানো না? একদিন নিয়ম ভাঙলে কি এমন হয় রে? অনেক কিছু হয়। চুপ করে বসো, আমি খাবার নিয়ে আসছি। ছোট দাদু মুখ ভার করে তার আসনে গিয়ে বসে পড়ল। তার মুখ ভার করা দেখে বাবার কথা মনে পড়ে গেল চারুর। ঠিক এমনই ছিল তার স্বভাবগুলো, যেন 10 বছরের ছোট বাচ্চা। হ্যাঁ রে চারু, এই ডিসেম্বরে তো সবাই ছুটি নিয়ে তার নিজ নিজ বাড়িতে যাচ্ছে, তুই যাবি না? ভাত, তরকারি আর মাছ, এইগুলোই রাতের খাবার এখানের। বাটিতে করে মাছ তুলছিল চারু। হঠাৎ ছোট দাদুর কথাটা কানের পর্দা ভেদ করতেই থমকে গেল। বাড়ি? নিজের বাড়ি? ওর তো কোনো নিজের বাড়ি নেই। তাহলে কোথায় যাবে ও? তোমাদের ছেড়ে আমার ভালো লাগবে না গো বুড়ি, তাই যাব না। সে কি কথা, গত বছরও একই বাহানা দিলি। বলি, তোর বাড়িতে কি কেউ নাই? তোর বাড়িতে কি কেউ নেই? এমন একটা প্রশ্ন চারুকে ভেতর থেকে ভেঙে দিতেই সক্ষম ছিল। থরথর করে কেঁপে উঠল বছর দুয়েক পূর্বের কথাগুলো হঠাৎ মনে পড়ায়। এই নিষ্ঠুর দুনিয়া অবশেষে ওর থেকে সবটা কেড়ে নিয়ে তবেই ক্ষান্ত হয়েছে। কথাগুলো ভাবতে নিলেই কাঁপতে থাকা হাত ফসকে পড়ে গেল মাছের বাটিটা। মাছের বাটিটা হাত থেকে পড়তেই চমকে উঠল ছোট দাদু। চমকে উঠে চারুর দিকে তাকাতেই মনে হলো মেয়েটা কাঁদছে, কিন্তু কেন? বাড়ির কথা জানতে চাইলেই যে কেবল কাঁদে এই অভাগী মেয়েটা। কি এমন অতীত লুকিয়ে আছে ওর এই নোনা জলের আড়ালে? কে বলতে পারবে? এই স্যুপটুকু খেয়ে নাও আরজান, আমি তো খাইয়ে দিচ্ছি, তাহলে কিসের অসুবিধা? আরজানের সামনে স্যুপের বাটি নিয়ে অস্থির নয়নে তাকিয়ে আছে মুন্নি। আরজানের ডান হাতটা কেটে ভালোই হয়েছে, নয়তো আরজানকে খাওয়ানো এমন একটা মোক্ষম সুযোগ জীবনে কোনোদিনই আসতো না। কিন্তু বিপত্তি হলো অন্য জায়গায়। এই ছেলে যে কোনোভাবেই খেতে চাইছে না তার কাছে। এখন কি করবে ও? আমি খাবো না, আমাকে জোর করিস না মুন্নি। তুমি জোর করো না আমায়, তোমার শরীরের কি অবস্থা দেখেছো তো? না খেলে কি করে হবে আরজান? প্লিজ খেয়ে নাও একটু, হাঁ করো। আরজান আচমকা ভয়ানক রকমের রেগে গেল মুন্নির ওপর। মুন্নির হাত থেকে স্যুপের বাটিটা উল্টে ফেলে দিল মেঝেতে। মুন্নি ভয়ে আটকে উঠে বিছানা ছেড়ে লাফিয়ে সরে গেল। আতঙ্কিত চোখে আরজানের দিকে তাকাতেই আরজান হুঙ্কার ছাড়ল এক রকমের। আমি যখন বলেছি খাবো না, ব্যাস খাবো না। বেশি জোরাজুরি করলে এর ফল খুব খারাপ হবে বলে দিলাম। এই বলে বিছানা ছেড়ে উঠতে নিলেই মাথা ঘুরিয়ে উঠল আরজানের। অমনি পড়ে যেতে নিল। মুন্নি ভয়ে কাছে এগোলো না। ওদিক থেকে তার চেঁচামেচি শুনে দৌড়ে এলো লতা বেগম এবং মিনা বেগম। সৌমি এবং হৃদও এলো। আরজানকে পড়ে যেতে দেখে হৃদ এসে দ্রুত ধরে ফেললো তাকে। পেছন থেকে সৌমিও ধরল। হৃদ আরজানকে ধরে বিছানায় বসাতে নিলেই শব্দ করে কেঁদে ওঠে মুন্নি। সবাই ওর দিকে অবাক চোখে তাকালে ছুটতে বেরিয়ে যায় ও। হৃদ আরজানকে বসিয়ে দিল বিছানায়। পরক্ষণে খেয়াল করলো মেঝেতে পুরো স্যুপ পড়ে লেপ্টে আছে। যা বোঝার বুঝে নিয়েছে সে এখনই। তাই এই নিয়ে কিছু না বলে মিনা বেগমের উদ্দেশ্যে বলল, মুনিকে এই ঘরে খাবার নিয়ে কে পাঠালো মা? আমি না তোমায় বললাম তুমি এসো। মিনা বেগম অপরাধী গলায় বলল,
মুন্নি তো আমার থেকে জোর করে নিয়ে এলো সব, বললো ও খাওয়াবে। ইস, পুরো খাবারটা ফেলে দিল ছেলেটা। মা তুমি জানো তো ওর মনের অবস্থা, তবু হৃদের কথাটা শেষ হবার পূর্বেই রুষ্ট গলায় বলে উঠল লতা বেগম। হৃদ কেবল তাকালো একবার, কিন্তু জবাব দিল না। তার জবাবটা বিরক্ত হয়ে সৌমিই দিল। দাদাভাইকে খাওয়ানোর ইচ্ছে আপু আজই হতে হলো মা। দাদাভাই অসুস্থ, একটু বোঝার চেষ্টা করো তোমরা। উফ মা, থামবে প্লিজ। তোমরা এত সিন ক্রিয়েট করতে পারো না। আমি মাঝে মাঝে অবাক হই তোমাদের কাণ্ড দেখে। সৌমির অপ্রসন্ন গলাটা এবার বেশ জোরে সোরেই শোনা গেল, যার দরুন চুপ করে গেলেন লতা বেগম। এ ঘরে তার কোনো কাজ নেই, সে হয়তো সে কথাই উপলব্ধি করলো মেয়ের চেঁচানোতে, তাই মুখ ছামটি দিয়ে বেরিয়ে গেল। বাকি রইলেন মিনা বেগম, হৃদ এবং সৌমি। রিনা বেগম প্রথম থেকেই অনুপস্থিত, হয়তো কোথাও ব্যস্ত আছেন নিজের সাজগোজ নিয়ে। লতা বেগম বেরিয়ে যেতে হাফ ছাড়ল প্রত্যেকে, কেবল আরজান বাদে, কারণ সে প্রথম থেকে অনুভূতি শূন্য হয়ে বসে আছে। সৌমিটা না দিন দিন বড্ড তর্ক করা শিখেছে, মার খাবি এবার। মিনা বেগম বলে উঠলেন। তার কথায় ভুল ধরল হৃদ। মায়ের দিকে না তাকিয়েই বলে উঠল সে, এটাকে তর্ক করা বলে না মা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা বলে। এবার তুমি প্লিজ ওর জন্য কিছু বানিয়ে নিয়ে আসো, কাল থেকে অভুক্ত ছেলেটা। খুব প্রতিবাদী হয়েছিস তোরা। যাচ্ছি আমি, ঘরটাও তো নোংরা হয়ে আছে, কাউকে ডেকে পরিষ্কার করাতে বলি। ঠিক আছে। মিনা বেগমও চলে গেলেন। মাকে চলে যেতে দেখে সৌমির দিকে আর চোখে তাকালো হৃদ। মেয়ে কি রাগ দেখিয়ে সৌমিকে বকার উদ্দেশ্যে বলল, মা কিন্তু ভুল কিছু বলেনি, তুই দিন দিন সত্যি বড্ড তর্ক করা শিখেছিস। সৌমি বাঁকা চোখে তাকালো হৃদের পানে। এই যে দিব্যি সাপোর্ট করছিল ওকে, পরক্ষণেই আবার রূপ বদল, কঞ্জুস একটা। সৌমির থেকে বিশেষ পাত্তা পেল না হৃদ। মনে মনে বিরক্ত হলে বটে, কিন্তু এসবে এখন মাথা ঘামাবে না সে। এই মুহূর্তে সৌমির চেয়ে বেশি প্রয়োজন আরজানকে নিয়ে ভাবা। এই যে দেবদাস বাবু, এত বৈরাগ্যী হলে চলবে বলো তো? তুই তো দেখছিস সব ডোবাবি ভাই, এরকম পাকলামি করলে চারুলতাকে ফিরে পাওয়া যাবে না, বুঝেছিস? চারুলতাকে খুঁজে পেতে হলে তোকে সবার আগে স্ট্রং থাকতে হবে, নিজেকে ফিট রাখতে হবে। অ্যান্ড তার জন্য তোকে কি করতে হবে? প্রপারলি খেতে হবে, ঘুমাতে হবে। হৃদের কথার পৃষ্ঠে ফট করে জবাব দিল সৌমি। হৃদ চোখ পাকিয়ে তাকালো ওর পানে। সৌমির হাস্যোজ্জ্বল মুখটা নিভে গেল। হৃদ বকার সুরে বলে উঠল, খুব জানিস তাই না? ভুল কি বললাম? ঠোঁট উল্টে মন খারাপের সুরে বলল সৌমি। মনে মনে হাসল হৃদ, কিন্তু প্রকাশ্যে গম্ভীর হয়ে মুখ ফেরালো ওর থেকে। জবাব দিল না আর। আরজান এখনো নিশ্চুপ হয়ে বসে আছে। এবার বেশ গভীর দৃষ্টিতে তাকে পর্যবেক্ষণ করল হৃদ। টেনে একটা দীর্ঘ নিঃশ্বাসের বিসর্জন দিয়ে মলিন স্বরে বলল, কি রে, কি ভাবছিস এত? জানি না। তপ্ত নিঃশ্বাসের সঙ্গে বেদনাপূর্ব গলায় জবাব দিল আরজান। হৃদ তার মাথায় হাত রাখলো, আলতো করে হাত বুলাতে বুলাতে বলল, খুব মনে পড়ছে তাকে। আমি মরে যাবো রে হৃদ, ভীষণ যন্ত্রণায় মরে যাব আমি ওনাকে ছাড়া। জানিস আমার নিঃশ্বাস নিতে বড্ড কষ্ট হয়, মনে হয় এই বুঝি। কি আবল তাবল বকছিস? আমরা খুঁজে বের করব তোর চারুলতাকে, চিলিয়ার। না রে, ওনাকে খুঁজে পাওয়া বোধহয় আমার সাধ্যে নেই। বড্ড জেদি উনি, বড্ড। আমি নিশ্চিত উনি ইচ্ছে করে লুকিয়ে আছেন আমার থেকে, যেন আমি ওনাকে বেশি দিন খুঁজেই না পাই। বড্ড বেশি জেদি উনি। ড্যাড তো ওনাদের থেকে এক এক করে সবটা কেড়ে নিয়েও ক্ষান্ত হয়নি। শেষ পর্যন্ত ওনাদের শেষ আশ্রয়টুকুও জানি না কোথায় আছে তারা, কি করছে, কেমন আছে, কিভাবে দিন কাটাচ্ছে, কিচ্ছু জানি না। হাল ছেড়ে দিলে কি করে হবে বলো তো? ওদেরকে খুঁজে বের করতে হবে না? আর কোথায় খুঁজবো বলতে পারিস? গ্রাম, শহর, ওনার অফিস, ওনার হোস্টেল, কিচ্ছু আর নেই। সমস্ত জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও নেই তারা। তার উপর গ্রামের লোকজনদের সব উদ্ভট কথা, ওনারা নাকি অ্যাক্সিডেন্ট করে ড্যাম। আমার কি মনে হয় জানো দাদা ভাই, ফুপামণি হয়তো ইচ্ছে করে এই ভুয়া নিউজটা ছড়িয়েছে আমাদের গ্রামে, নয়তো এত কনফিডেন্সলি তারা এই নিউজটা বারবার তোমাকে জানাতো না। ইয়েস, এটা হতে পারে না। ইয়েস, পয়েন্ট টু বি নোটেড ভাই। হৃদ তীক্ষ্ণ গলায় বলে উঠল। সঙ্গে সঙ্গে সায় দিল আরজান। Yeah, Dad can do anything. কিন্তু ড্যাড যদি সত্যি সত্যি ওদের কোনো ক্ষতি করে। গুড নিউজ। হতাশ গলায় জবাব দিল হৃদ। আরজান মাথা নিচু করে নিল।
এই পৃথিবীতে যদি কোনো নিকৃষ্ট মানুষ থেকে থাকে সেটা হলো তার বাবা আজিজ রহমান। আরজানের অসুস্থতা 2 দিন পেরিয়ে গেল। মাঝের এই 2 দিন আরজান নিজেকে ঘরবন্দি করে রেখেছে। হৃদ, সৌমি কিংবা মিনা বেগম কেউ এক মুহূর্তের জন্যও তাকে বাইরে বের করতে পারেনি। তাই আজ হৃদ এবং সৌমি একরকম ব্রত করলো, যে করেই হোক আজ তারা আরজানকে তার আবদ্ধ ঘর থেকে বের করবেই করবে। যেই ভাবা সেই কাজ। ফাঁকা ঘরে আকস্মিক উদয় ঘটল তাদের, কিন্তু প্রত্যাশিত ব্যক্তিটি যে আশেপাশে কোথাও নেই। সৌমি ঠোঁট ফুলিয়ে নিঃশ্বাস ছাড়ল, নিরাশ গলায় বলল, দাদাভাই কোথায় গেল? ওয়াশরুমে আছে হয়তো। সৌমি উকি মারল ওয়াশরুমের দিকে। না, ওয়াশরুমের দরজাটা ভেজিয়ে রাখা, অর্থাৎ ভেতরে কেউ নেই। তাহলে নির্ঘাত ব্যালকনিতেই হবে। মিললেও তাই। আরজান সত্যি সত্যি তার ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। সৌমি এবং হৃদ দ্রুত পায়ে এসে দাঁড়ালো তার পেছনে। টের পেল না আরজান, সে অন্যমনস্ক ভঙ্গিতে তাকিয়ে আছে পশ্চিম আকাশে। গোধূলি লগ্ন, সূর্যমামা পশ্চিমে ঢেলে পড়েছে খানিক পূর্বে। এই পড়ন্ত বিকেলের উন্মাদ আবহাওয়াটা বেশ পছন্দ ছিল আরজানের। একটা সময় সাপ্তাহিক ছুটির দিনে ঠিক এই সময়টা তার জীবনের সবচেয়ে মধুর সময় হতো। আর একটু বেলা থাকতে সে চারুলতা আর জয়নাল সাহেবকে নিয়ে বেরিয়ে পড়তো হাঁটতে। কত আনন্দের ছিল সেই দিনগুলো। ভাবতেই বুক চিরে তপ্ত দীর্ঘশ্বাসের উপস্থিতি মিলল। আজ সব অতীত। হাতে জ্বলন্ত সিগারেটটা শেষ পর্যায়ে, সেদিকে একদমই খেয়াল নেই আরজানের। যখন আগুনটা তেড়ে এসে হাত পুড়ল তখনই যেন হুঁশ ফিরল তার। চমকে উঠল হাতটা পুড়ে যেতে। অমনি হাতে ফোসকা পড়ে গেল সিগারেটের শেষ অংশটুকুতে। মৃদু ভঙ্গিতে দম ছেড়ে ব্যথার জানান দিল আরজান। ততক্ষণে হন্তদন্ত হয়ে কাছে ছুটে এলো হৃদ এবং সৌমি। ঠিক জানতাম এখনই হাতটা পোড়াবি, এবার শান্তি হলো তো? শাসানি গলায় বলে উঠল হৃদ। হাতটা টেনে দেখতে নিলে আরজান বাদ সাধে। বিরস মুখে বলে, কিছু হয়নি, খামাখা টেনশন নিচ্ছিস। লাল হয়ে গেছে, দেখ ভালো করে, তোকে নিয়ে আর পারি না। সৌমি বলল, আমি মলম নিয়ে আসছি। এই দাঁড়া, কোথায় যাচ্ছিস? চুপ করে এখানে দাঁড়া। বললাম তো কিছু হয়নি, সামান্য। ধমক দিয়ে বলে উঠল আরজান। তবে শুনল না সৌমি। ও কিছু বলবে, তবে তার পূর্বেই পাল্টা ধমক দিয়ে বলে উঠল হৃদ, চুপ কর তুই। ওই সৌমি, তুই মলমটা নিয়ে আয়, আর হ্যাঁ চটপট গিয়ে তৈরি হয়ে নে, আমরা বেরোবো। ওকে। দৌড়ে চলে গেল সৌমি। যে গতিতে গেল ঠিক সেই গতিতেই ফিরে এলো। হৃদের হাত পোড়ার মলমটা তুলে দিয়ে আবারও দৌড়ে চলে গেল। ওর এই ছটফটানি দেখে আরজান প্রশ্ন করল, কোথায় যাচ্ছিস তোরা? তোরা না, আমরা 3 জন। মানে আমি আবার কোথায় যাব? আমরা যেখানে যাব সেখানে। তোরা কোথায় যাবি? এখনও ডিসিশন নিইনি, যেতে যেতে নেব, চল। মানে আমরা 3 জন আজ বাইরে খাওয়ার প্ল্যান করছি, রাতে ডিনার বাইরে করব। না, আমি যাব না, আমার যেতে ইচ্ছে করছে না। ইচ্ছে না করলেও যেতে হবে, কোনো অজুহাত, কোনো বাহানা নট অ্যালাউড। জায়গাটা একটু গ্রামের দিকে পড়েছে, গেলে দেখবি মন ভালো হয়ে গেছে। তুই তো গ্রাম অঞ্চল ভালোবাসিস। ভালোবাসি, হ্যাঁ ভালো তো বাসি, কিন্তু এই মুহূর্তে আমার সিচুয়েশনটা আগের চেয়ে ভিন্ন, তুই জানিস। তবুও জোর করবি? আবল তাবল করবো কেন, জোর করছি, গেলেই বুঝবি। চল, রেডি হব। নো ওয়ে। কোথায় যাচ্ছ তোমরা? আমিও যাব। ব্যালকনির দরজার কাছ থেকে মুন্নির আবদার করা গলার স্বরটা ভেসে এলো। আরজান এবং হৃদ দুজনেই পেছন মুড়ে তাকালো। হ্যাঁ, মুন্নি দাঁড়িয়ে আছে এবং বিনা অনুমতিতে কারোর গুরুত্বপূর্ণ কথার মাঝে হাত ঢুকিয়ে দিয়েছে। তোরা 3 জনে যা, আমি যাব না, প্লিজ। নিজের বিপরীতে মুন্নিকে গছিয়ে দিল হৃদের দিকে। কিন্তু হৃদ যে নাছোড়বান্দা, সে আরজানকে নিয়ে আজ বের হবে, মানে তো বের হবেই, এবং তা সে করেও দেখালো। তবে সঙ্গে যুক্ত হলো মুন্নিও। মুন্নিকে সাথে নিয়ে 4 জনে বের হলো হৃদের ঠিক করা জায়গার উদ্দেশ্যে। প্রায় 2 ঘন্টা পথ পেছনে ফেলে অবশেষে তারা এসে পৌঁছলো গন্তব্যস্থলে। এক এক করে গাড়ি থেকে নামলো তারা। সবার শেষে নামলো আরজান। যদিও এখানে থাকার বিন্দুমাত্র ইচ্ছে তার নেই, তবুও হৃদের জোড়াজুড়িতে সব করতে হচ্ছে তাকে। গাড়ি থেকে নামতেই হঠাৎ দমকা হাওয়া ছাড়লো চারিপাশে। রাত এখন 8টা বাজে। দমকা হাওয়া আরজানের গায়ে লাগতেই শরীর জমে যাওয়ার অবস্থা। একে তো প্রচণ্ড শীত, তার উপর আবার এই দমকা হাওয়া। এই শীতও বৃষ্টি হবে নাকি? কথাটা ভাবতে দেরি হলেও মেঘ ভেঙে বৃষ্টি হতে শুরু করতে দেরি হলো না। অবাকের চরম সীমায় তারা।
আরজান মৃদু হাসল, ঠিক যেন শরতের সেই বর্ষণের দিনগুলোর ন্যায়, যেদিনে সে চারুলতার প্রেমে পড়েছিল। হোয়াট দ্য হেল, বৃষ্টি পড়ছে? চোখে দেখতে পাও না? কারা নাকি? দাদা ভাই বসে আছো কেন? জলদি এসো। হৃদের ভ্যাবাচাকা খাওয়া মুখটাকে আরেকটু ভ্যাবাচাকা খাইয়ে সামনের দিকে দৌড়ে গেল সৌমি। ওর পেছনে দৌড় দিল মুন্নিও। ভ্যাবলার ন্যায় দাঁড়িয়ে রইল হৃদ, আর গাড়ির ভেতর থেকে এক পা বের করে বসে রইল আরজান। হৃদ আর কিছু ভাবতে পারল না, আরজানকে আসতে বলে সেও দৌড় গেল সৌমিদের পেছন পেছন। আরজানের হুঁশ ফিরল লোকজনের শোরগোলে। হঠাৎ বৃষ্টি এসে পড়ায় এখানকার প্রায় অর্ধেক মানুষই পড়ল মুসিবতে। আরজান দ্রুত বের হলো গাড়ি থেকে। ততক্ষণে কয়েক ফোঁটা বৃষ্টির দানা এসে পড়ল তার কাঁধ বেয়ে। আরজান মাথার উপর হাত রেখে দৌড়ে গেল ওদের কাছে, কিন্তু পথের মাঝামাঝি আসতেই হলো বিপত্তি। বৃষ্টির কবল থেকে বাঁচতে প্রায় অনেকেই ছুটোছুটি শুরু করেছে, আর ঠিক তাদের মাঝেই কারোর সঙ্গে হঠাৎ ধাক্কা লেগে গেল আরজানের। আগন্তুক কোনো পুরুষ নয়, এক মেয়ে। হঠাৎ কারোর সঙ্গে ধাক্কাটা সামলাতে পারেনি সে, ধুম করে পড়ে গেল নিচে। মেয়েটা পড়ে যেতেই দাঁড়িয়ে পড়ল আরজান। মেয়েটা এভাবে হুট করে পড়ে যাবে ভাবতে পারেনি সে। ওহ শিট, সো সরি, আই এম এক্সট্রিমলি সরি ম্যাম, আমি দেখতে পাইনি। কথাগুলো বলতে বলতে নিচের দিকে ঝুঁকে পড়ল আরজান। হাত বাড়িয়ে মেয়েটাকে ধরে তুলতে নিলেই চমকে উঠল মেয়েটা। অন্ধকারে আরজান মেয়েটার মুখটা ঠিক করে দেখতে না পারলেও মেয়েটা ঠিকই তার চেহারা দেখতে পেল। প্রথমে পরিচিত সেই গলাটি শুনে মুখ উঁচিয়ে তাকাতেই যেন আঁতকে উঠল সে। আপনি ঠিক আছেন? কোথাও লেগেছে কি? মেয়েটার হৃস্পন্দন থেমে গেল, ভরকে গেল সে। আরজান তার হাত ধরতেই যাবে, ঠিক তখনই মেয়েটা পিছিয়ে গেল খানিকটা। আরজান অবাক হলো, তার ভ্রু কুঁচকে গেল। মেয়েটা কি তাকে ভয় পাচ্ছে? আর ইউ ওকে? বৃষ্টির বেগ তরতর করে বেড়ে গেল। বৃষ্টির মধ্যে দুজনেই বসে আছে অদ্ভুত দৃষ্টি মেলে। আরজানের কালো জ্যাকেটটা বৃষ্টির পানিতে জুবুথুবু করছে, একইভাবে মেয়েটার শাড়িও এবং শীতের আবরণের চাদরটাও। এই আরজান, ওখানে বসে পড়লি কেন? ভিজে যাচ্ছিস তো, জলদি আয়। দূর থেকে হৃদের গলা ভেসে আসতে আরও এক দফা চমকে উঠল মেয়েটা। ওর ভয়টা তত্তর করে বেড়ে গেল, চোখে মুখে এক অজানা ভয়, আরও একবার নিঃস্ব হবার ভয়। আরজান পেছন মুড়ে তাকালো হৃদ এবং সৌমিত্রের দিকে। কিছু বলবে তার পূর্বেই একটা গাড়ি হর্ন দিতে দিতে ছুটে এলো তাদের দিকে। আরজান চমকে উঠল, মনে হলো গাড়িটা যেন তার দিকেই ধেয়ে আসছে। এক্ষুনি এখন থেকে সরে না পড়লে বিনা শর্তে তাদের চাপা দিয়ে যাবে। তাই আর কিছু ভাবতে পারল না সে। মেয়েটার অনুমতি না থাকা সত্ত্বেও তার হাত ধরে একটানে উঠিয়ে নিয়ে সরে পড়ল খানিকটা দূরে। মেয়েটা আরজানের সঙ্গে লেপ্টে গেল নিজের অসাবধানতায়। আরজান বিরক্ত মুখে ছুটে যাওয়া গাড়িটার দিকে তাকিয়ে রইল। এদের কোনো দায়িত্ব জ্ঞান নেই, অদ্ভুত। মেয়েটা স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে আরজানের মুখ চেয়ে। কীভাবে হাসলো সে, কি একটা ভেবে হাসলো সে মনে মনে। আরজান ছোট্ট একটা নিঃশ্বাস ছেড়ে মেয়েটার দিকে তাকাতেই মেয়েটা মুখ নিচু করে নেয় তার থেকে। মেয়েটার অস্বস্তি বুঝতে আরজান ওর হাত ছেড়ে দেয়, ইতস্তত বোধ করে বলে সরি। মেয়েটা ছোট্ট করে মাথা নাড়ে। আরজান স্মিত হেসে চলে যেতে নেয়, কিন্তু কি একটা ভেবে পেছনে মুড়ে তাকাতেই চমকে ওঠে মেয়েটাকে দেখে। একটু অদূরেই একটা তীক্ষ্ণ আলো ছুটে আসে তাদের দিকে, আর সেই স্বল্প আলোতে ভেসে ওঠে মেয়েটার মুখখানা। আরজান থমকে পড়ে, তার হাত পা শরীর কেমন অবশ হয়ে আসে। অস্ফুট শটে ভাঙা ভাঙা গলায় কোনো রকমে বলে ওঠে, চারুলতা। চারু শোনে না আরজানের ডাক। ততক্ষণে সে উল্টো ঘুরে ছুটতে গেল কোথাও। ভেজা শরীর থেকে চাদরটা পড়ে গেল কংক্রিটের রাস্তায়। চারু ছুটে গেল অদৃশ্যের পানে। যখন আর দেখা মিলল না চারুর, ঠিক তখনই বিকট আওয়াজে চারুলতা বলে চেঁচিয়ে উঠল আরজান। আশেপাশে বেশ কিছু লোক তাকিয়ে রইল আরজানের দিকে। আরজানের এমন ডাক হৃদ এবং সৌমির কানেও ঠিক পৌঁছেছে। আরজান দ্রুত চারুর ফেলে যাওয়া চাদরটা হাতে তুলে ওর যাওয়ার পানে ছুটে চলল। তাকে ছুটতে দেখে বৃষ্টিতে ভিজে তার পেছন পেছন ছুটল বাকিরাও। বৃদ্ধাশ্রমের বড় গেটটা থেকে ভেতরে ঢুকতেই দারোয়ান কেমন করে তাকালো চারুর পানে। লোকটা বড্ড খিটখিটে ধরনের। এত রাতে যে বেরোতে দিয়েছে সেটাও বড় ভাগ্যের বিষয় ছিল। চারু আর আশেপাশে তাকালো না, সোজা চলে গেল ভেতরে। ছোট দাদু, রাঙা দাদু এবং ফুল দাদু রুমের পাশেই ওর থাকার ছোট্ট একটা জায়গা। পাশেই লোকাল ওয়াশরুম আরও একটা আছে। মোট 2টো ওয়াশরুম এই তলায়, অর্থাৎ এই তলার সব বৃদ্ধা এবং স্টাফরা সকলে মিলে এই 2টো ওয়াশরুম ব্যবহার করে।